অজুহাত কখনো জীবন পরিবর্তন করতে পারে না। আমাকে দিয়ে হবে না, আমি পারছি না, আমার হাতে সময় নেই বা আমার কাছে টাকা নেই, আমি হয়তো পারবো না। এই শব্দগুলো আপনার জীবন ও ভবিষ্যৎ নষ্ট করে দিবে। যখন বুঝতে পারবেন ততক্ষণ অনেক বেশি দেরি হয়ে যাবে। তাই তো বলি, নিজের লক্ষ্য স্থির রেখে মনে আত্মবিশ্বাস নিয়ে সামনের দিকে এগিয়ে যান। সফলতা একদিন আসবে ইনশাআল্লাহ। পরিশ্রম আর মেধা যখন একসাথে কাজ করে তখন সফলতা আসতে বাধ্য। তবে এই পথটা সবসময় মোশন হয় না। অনেক বাধা আসবে, অনেক মানুষ আপনাকে টেনে হিঁচড়ে নামাতে চাইবে। কিন্তু আপনার লক্ষ্য যদি স্থির থাকে তবে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না। ব্যর্থতাকে ভয় পাবেন না, বরং ব্যর্থতা থেকে শিক্ষা নিন। প্রতিটি সফল মানুষের পেছনে থাকে অসংখ্য নির্ঘুম রাত এবং কঠোর পরিশ্রমের গল্প। আমরা শুধু তাদের সফলতা দেখি, কিন্তু পেছনের কষ্টগুলো দেখি না। নিজের স্বপ্নের পেছনে লেগে থাকুন, লোকে কি বলছে তাতে কান দেবেন না। আপনার পরিশ্রমই একদিন আপনার সফলতা হয়ে কথা বলবে। ধৈর্য ধরুন এবং নিজের কাজের প্রতি সৎ থাকুন। শুকরিয়া মানে শুধু প্রাপ্তির আনন্দ নয়, বরং না পাওয়ার মাঝে রবের হিকমত খুঁজে নেওয়া। ঝড়ের মাঝেও বিশ্বাস রাখা, যিনি আজ পরীক্ষা নিচ্ছেন তিনি একদিন শান্তির দরজা ঠিকই খুলে দেবেন। জীবনের অনেকের কাছে হয়তো অঢেল সম্পদ আছে, কিন্তু সবাই শান্তিতে ঘুমাতে পারে না। আর কিছু মানুষ সামান্য নিয়েও তৃপ্তি করে থাকে, কারণ তাদের হৃদয় অভিযোগের চেয়ে শুকরিয়ার পরিমাণটা বেশি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা, জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার আজকের ভিডিওটি একটু স্পেশাল। আমার এত দিনের কষ্টের সফলতা আজকে আমি অর্জন করতে পেরেছি। আমি আপনাদের সাথে আমার সেই ভিডিওটাই শেয়ার করব। আপনারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। টাকা ইনকাম করা যায় যে কোনো ক্ষেত্রেই, যে কোনোভাবে, তবে সেজন্য আপনাকে অনেক কঠোর পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়াও কিন্তু টাকা ইনকাম করা যায়, তারও কিন্তু অনেক মাধ্যম আছে। আল্লাহ না করুক আমরা সেই সব পথে যেতে চাই না। আল্লাহর হিকমত ছাড়া কোনো কিছুই কিন্তু সম্ভব না। আমরা চাই নিজের আত্মসম্মান, নিজের বিশ্বাস, নিজের সতীত্ব সব কিছু বজায় রেখে কাজ করতে। কোনো মানুষ যেন একটা কটু কথা বলতে পারে না যে এই টাকাটা তুমি ইনকাম করেছ, এটা তো ভালো পথের না। এই টাকাটা তুমি খেলে, এই টাকাটা তোমার বাচ্চাকে খাওয়ালে, সেখানে তো অনেক বড় পাপ হয়ে যাবে। অনলাইনে ইনকাম করা কিন্তু বেশি সওয়াবের কাজ না, এটার মধ্যেও কিন্তু গুনাহ, পাপ সবই আছে। তারপরেও আমরা চেষ্টা করি আমাদের নিজের যতটুকু সম্ভব নিজেদেরকে আড়াল করে কাজ করা। জানি না কতটুকু পারছি, আল্লাহ জানেন। তো যাই হোক, অনেক কথা বললাম। শুরুতেই দেখেছেন আমি গাড়িতে ছিলাম। সকালে হালকা পাতলা নাস্তা করে মোস্তাকিমের বাবার সাথে ব্যাংকে গিয়েছিলাম। আমি আমার ইউটিউবের প্রথম পেমেন্ট হাতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো সকালবেলা মোস্তাকিমের বাবার সাথে গিয়েছিলাম, ব্যাংকের কাজ সেরে বাসায় চলে এসেছি। কিছু বাজার করে দিয়ে গিয়েছিল, ওই বাজারগুলো ওইভাবেই ছিল, কারণ ব্যাংকে যাব ওর মোস্তাকিমের বাবার সাথে, যেহেতু উনি কাজটা সেরে আবার চলে যাবেন। আমি কখনো ব্যাংকে যাই না, মানে ব্যাংকের যে ঝামেলা, এদিক যাও ওই দিক যাও, ওইটা আমি পারি না, আমার আইডিয়া নাই। তো এই জন্য মোস্তাকিমের বাবাকে সাথে নিয়ে গিয়েছিলাম। উনি কাজ সেরে আমাকে গাড়িতে উঠিয়ে দিয়েছে, আমি বাসায় চলে এসেছি। সোহানও স্কুলে ছিল, মোস্তাকিমও স্কুলে ছিল। তো বাসায় আসার পর এই যে কাজকর্মগুলো শুরু করলাম। সকালবেলা গরু গোশত, মুরগি এগুলো কিনে দিয়ে গিয়েছিল। সব কিছু বাজার গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম।
যেহেতু ব্যাংক থেকে আসার পর সংসারের সম্পূর্ণ কাজ করেছি, একটু দেরি হয়ে গিয়েছে। এখন যদি রান্নাবাড়ার ঝামেলা করতে যাই, মানে তরকারি কাটাকুটি যদি এগুলো করতে যাই, তাহলে অনেকটা সময় হয়ে যাবে। এই জন্য ভুনা খিচুড়িটা বসিয়ে দিলাম। ভুনা খিচুড়ি বসিয়ে কিন্তু অনেক কাজ করা যায়। তো খিচুড়ির সাথে কয়েক ধরনের ভর্তা বানাবো, যদিও এটা সহজ কাজ না। সহজ পথ বেছে নিয়েছি ভুনা খিচুড়ি, কিন্তু ভুনা খিচুড়ির সাথে যেটা খেতে হবে সেটা কিন্তু একদমই সহজ না, কঠিন কাজ। ভর্তা বানানোটা একদম ঝামেলা। তারপরেও খিচুড়ির সাথে ভর্তা না হলে একদমই জমে না। তো 3 ধরনের ভর্তা বানাবো, আর সাথে একটু মুরগির গোশত রান্না করব বাচ্চাদের জন্য। রাইস কুকারে খিচুড়িটা বসিয়ে দিয়েছি, এদিকে শুটকিটা ভেজে নিচ্ছি। নিজের ইনকামের প্রথম পেমেন্টটা যখন হাতে পেয়েছি, সেই অনুভূতিটাই অন্যরকম ছিল। যারা এখানে কাজ করছেন, যারা পেমেন্ট পেয়েছেন, তারা তো জানেনই। বহু কষ্টের সফলতার পরে কিন্তু এই পেমেন্টটা পেয়েছি। 3টা বছর কষ্ট করছি, 3 বছরের কষ্ট। হয়তো অ্যামাউন্ট বেশি ছিল না, কিন্তু এখানে যে কষ্ট, এখানে যে সময়, এখানে যে নিজের পরিশ্রমের সব কিছু বিসর্জন করেছিলাম, তার ফলাফলটা তো আমি পেয়েছি। সেটা নিয়ে আমি অনেক বেশি খুশি। আমরা যেই পথে হাঁটছি সেই পথটা অনেক কঠিন, অনেক কষ্টের। এখানে সবাই সফল হতে পারে না, দিনের পর দিন মানুষ কাজ করছে। আমিও যে বড় সফলতা পেয়েছি এমনটা না, তবে যতটুকু কষ্ট করেছি তারপরে যে এইটুকু পেয়েছি এটাই অনেক। এটুকুই কয়জনে বা পায় বলেন? আমরা এখানে যারা কষ্ট করছি, সংসার সামলে, বাচ্চা সামলিয়ে, তারপরে নিজেদেরকে যতটুকু সময় দেওয়া দরকার সেই সময়টুকু আমরা এখানে ব্যয় করছি। কথা বলতে বলতে ভর্তা বানিয়ে নিলাম, খিচুড়িও রান্না করলাম। মাঝখানে আমার একটা পার্সেল এসেছিল, তো সেটা রিসিভ করলাম, সেজন্য বাসার নিচে যেতে হয়েছে। তো রান্নাটার ফাঁকে যখন আবার নিচে যেতে হয়েছে, তাই একটু দেরি হয়ে গিয়েছে। এসে আবার মুরগির গোশতটা বসিয়ে দিয়েছি। ওইদিকে মোস্তাকিমও চলে এসেছে, সোহানাও চলে এসেছে। আমার যেহেতু আজকে রান্নাটা দেরি হয়ে গিয়েছে, মোস্তাকিম তো আবার বিকেলবেলা মক্তবে যায়, তো ওর বড্ড দেরি হয়ে যাচ্ছে। ও বারবার তাড়া দিচ্ছে, আম্মু তাড়াতাড়ি রান্না করো, আমার দেরি হয়ে যাবে। তো খুব তাড়াহুড়ো করছিলাম। মোস্তাকিমকে খাবারটা দিয়ে দিলাম, ওকে দিয়ে সোহানার প্লেটটা সাজিয়ে নিচ্ছি। যেহেতু আমি ফেসবুকেও কাজ করি, ওই জন্য ওখানেও কিছু সময় দিতে হয়, ওই জন্য ছোটোখাটো একটু ভিডিও করতে হয়। 2টা মেনটেন করে আমি মানে একদম হযবর অবস্থা আমার। তো যাই হোক, কাজ করছি, নিজেকে যে কাজের মাঝখানে ডুবিয়ে রাখছি, এটাও অনেক শান্তি। যারা অনেক বছর ধরে কাজ করছেন, যেমন 2-1 বছর আমার মতো, তারা হয়তো অনেক হতাশ হয়ে গিয়েছেন যে আপনারা সফলতা পাচ্ছেন না বা কোনোভাবে এগিয়ে যেতে পারছেন না। আপনাদের আমার কাছ থেকে একটা মেসেজ থাকবে, আপনারা ধৈর্য নিয়ে কাজ করুন। ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি এখান থেকেও কিছু পাবেন। ধৈর্য ছাড়া কোনো কাজেই সফল হওয়া যায় না, এটা আমরা সবাই জানি। সংসারটা যেমন ধৈর্য নিয়ে করছেন না, এই ধৈর্য নিয়েও আপনাকে এখানে কাজ করতে হবে, এটাও একটা সংসারের অংশ। তো যাই হোক, আমার পেমেন্ট আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি স্যাটিসফাই। তো হয়তো পেমেন্ট কতটুকু বা কেমন সেটা বলতে পারছি না। যারা পেমেন্ট পেয়েছেন প্রথম তারা তো জানেনই যে প্রথম অবস্থায় কেমন পাওয়া যায়। সংসারের সব দিক সামলানোর পর যেই সময়টুকু বেঁচে ছিল, ওই সময়টুকু আমি এখানে ব্যয় করেছি। যেই সময়টা নিজেকে নিয়ে পার করার সময় ছিল, নিজের কথা না ভেবে, তখন আমি এই সময়টা এখানে দিয়েছি। তার পরবর্তীতে আমি একটা ফলাফলও পেলাম আলহামদুলিল্লাহ। তো এই যে আমার পার্সেল, দুপুরবেলা যে রান্না বসিয়ে পার্সেলটা রিসিভ করেছিলাম, এটাই সেটা। তো কয়েকটা টব অর্ডার করছিলাম গাছ লাগানোর জন্য। মার্কেটে তো তেমন যাওয়া হয় না, ব্যস্ততার কারণে মার্কেটে যেতেও পারি না। কিছু মাটি দরকার গাছগুলো লাগানোর জন্য, কিছু টবের দরকার। তো একটা পেজ থেকে এই অর্ডারগুলো করেছিলাম। প্রথম যেহেতু করেছি, তাই বেশিগুলো টব দেইনি, অল্প কয়েকটা টবই অর্ডার করেছিলাম। কেমন না কেমন হয়, কেমন দেয়, যেরকম চাইছি সেটা দিয়ে কিনা। তো না, দেখলাম যেটাই চেয়েছিলাম সেটাই পাঠিয়েছে।
তো ঘরে কিছু মাটি ছিল, সেই মাটি দিয়ে গাছগুলো লাগিয়ে নিচ্ছে। আমার বেডরুমে যে সিঙ্গোনিয়াম গাছটা রেখেছিলাম সেটা কিন্তু একটা জগের মধ্যে ছিল। তো এর আগে যে সিঙ্গোনিয়াম গাছটা ছিল সেটা কিন্তু অনেক বড় হয়েছিল, সেখান থেকে একটা ডাল কেটে আমি জগটার মধ্যে পুঁতে রেখেছিলাম। তো সেই ডালটাই কিন্তু ভালো মতো ছড়িয়েছে, অনেক সুন্দর পাতা গজিয়েছে, আশেপাশে আরও চারা গজিয়েছে। এর আগে যে গাছটা ছিল ওটা মারা গিয়েছিল, সেই গাছটা আর নাই। তো এই একটাই সিঙ্গোনিয়াম আছে। তো ভাবলাম এটা যদি যত্ন না করি তাহলে এই গাছটাও মারা যেতে পারে। আর এখন যেহেতু আশেপাশে ডালপালা ছড়াচ্ছে বা শিকড় জ্বালাচ্ছে, এটার একটু জায়গা বেশি দরকার। সেজন্য আমি আরেকটা টবে শিফট করলাম। এটা ঘরে রাখবো যেহেতু, একটু টবের টবটা সুন্দর থাকলে দেখতেও ভালো লাগবে। আর সাদা কালার টব কিন্তু বেশি ভালো লাগে ঘরে রাখলে। এই জন্য আমি 3টা টব অর্ডার করেছিলাম, 3টাই সাদা ছিল। ঘরে যেহেতু মাটি ছিল না, সামান্য কিছু মাটি একটা পলিথিনে আমি রেখে দিয়েছিলাম, সেই মাটি দিয়ে গাছ 2টা আমি লাগিয়ে নিব। আর এই 2টা গাছ দিয়ে আমি ঘরে সাজাবো। অনলাইন থেকে কেনা জিনিস দিয়ে ঘরটা সাজিয়ে নিয়েছিলাম, যদিও পুরো ঘরটা আপনাদের সাথে শেয়ার করি নাই। যেই জায়গাটুকু রেখেছিলাম ওই জায়গাটুকু আপনাদের সাথে শেয়ার করব, দেখিয়ে দিব। গাছ 2টা ঘরে রাখার পর জায়গাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। গাছ লাগাতে আমি অনেক বেশি পছন্দ করি এবং গাছের যে যত্নটা নেই সেটা নিতে আমার খুব বেশি ভালো লাগে। দিনের বেশিরভাগ সময় আমার গাছের সাথে কাটে। যখনই কাজকর্মর ফাঁকে একটু সময় পাই তখনই গাছের কাছে যেয়ে দাঁড়িয়ে থাকি, ঝরা পাতা ফেলে দেখা যায় গাছকে স্প্রে করি, গাছের মরা পাতাগুলো ছেটে দেই। তো এইভাবে করে না আমার অনেকটা সময় কেটে যায়। সেই সময়টা কিন্তু ভালো লাগে, মনটা অন্যরকম একটা শান্তি কাজ করে। তো গাছ লাগাতে পছন্দ করি ঠিকই, কিন্তু গাছের মাটি ধরতে আমার একদমই ভালো লাগে না, কারণ মাটিতে কিন্তু অনেক কিছুই থাকে। এই মাটিগুলো যেহেতু অনেক দিন বাসায় ছিল, একটা পলিথিনে রেখে দিয়েছি, মাটিটা একদম শুকনো ছিল, তাই মাটিতে তেমন কিছু ছিল না। যাদের বাসায় গাছ নাই তারা চেষ্টা করবেন বারান্দায় কিছু গাছ রাখতে, গাছের পরিচর্যা করতে, তাহলে দেখবেন আপনার মন মানসিকতা ভালো থাকবে। আর আমার কাছে মনে হয় যে মানুষ গাছ পছন্দ করে, গাছের পরিচর্যা করতে ভালোবাসে, তারা খুব ভালো মনের মানুষ হয় এবং নরম মনের মানুষ হয়। কারণ নরম মনের মানুষ না হলে গাছের পরিচর্যা করা বা গাছকে এত যত্ন করা, ভালোবেসে গাছ লাগানো, এটা কিন্তু সম্ভব হয় না। কেউ কেউ আছেন গাছ লাগানোটা একটা প্যারা মনে করে, গাছকে পানি দেওয়া, গাছকে যত্ন করা, বৃষ্টি আসলে যে গাছ থেকে ময়লা পড়ে বারান্দাটা নষ্ট হয়ে যাওয়া, সেইগুলো পরিষ্কার করা। তো এই জন্য অনেকেই দেখি কি বারান্দাটা একদম শূন্য রাখেন, তারা পছন্দই করেন না গাছের এই ঝামেলা করতে। তো যাই হোক, আমি গাছ বরাবরই পছন্দ করি। এই ময়লা পরিষ্কার করা এটা আমার কাছে খারাপ লাগে না, ভালোই লাগে। তো যাই হোক, গাছগুলো লাগানোর পর একটু স্প্রে করে দিলাম পাতাগুলোকে, এগুলো এখন ঘরে রাখবো এই কর্নারটায়। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। গাছ যদি ভালো নাই বাসি তাহলে দেখেন সারাদিন এত কাজ করলাম, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম না, আবার ওই মাটি ধরলাম। আমার আজকের ভিডিওতে কোনো কথা বা কোনো দেখানো দৃশ্য যদি আপনাদের মনে কষ্ট দিয়ে থাকে বা খারাপ লাগে, আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন। আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলি না বা চাই না আমার দ্বারা কেউ কষ্ট পাক, তাহলে কিন্তু আমি একদমই শান্তিতে ঘুমাতে পারি না। তো যাই হোক, আজকের ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য রইল অনেক দোয়া এবং ভালোবাসা। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।